এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। সাগরেই বন্দী হাজার হাজার মার্কিন সেনা, পালানোর পথ খুঁজছে মার্কিন সেনারা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্পের হুকুম পালন করতে এসে আমেরিকার বিমানবাহী রণতরীতে এখন চলছে শোকের মাতম। ইরানের যুদ্ধ করতে এসে সাগরেই বন্দী হাজারো মার্কিন সেনা। তেহরানের আঘাতে ক্ষতবিক্ষত আর ক্লান্ত তারা। দীর্ঘ 208 দিন ধরে সাগরে ভাসছে মার্কিন বিমানবাহী রণতরী। ঘরে ফেরার নির্দিষ্ট তারিখ নেই স্বস্তির নিশ্চয়তা। ইরান যুদ্ধের টানাপোড়েনে সমুদ্রেই আটকে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় 5000 নাবিক ও মেরিনকে ঘিরে এবার সরব তাদের পরিবার। মানসিক অবসাদ, খাবারের সংকট, সুপেয় পানির অভাব, নষ্ট শৌচাগার, ক্ষতিকর ছত্রাক আর ডাক সেবা ব্যাহত হওয়ার অভিযোগে মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহির মুখে পড়তে হয়েছে। ট্রাম্পের প্রতি বাড়ছে ক্ষোভ। এদিকে ওয়াশিংটনে হামলা করবে ইরানের 15,000 কিলোমিটারের মিসাইল। ইরানের টার্গেট এবার ওয়াশিংটন। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ওয়াশিংটন ডিসির পেন্টাগন কিংবা হোয়াইট হাউসের সিচুয়েশন রুম। চারপাশ নিঝুম অন্ধকার হলেও ভেতরে টানটান উত্তেজনা। টেবিলের ওপর রাখা নথিপত্র আর স্যাটেলাইট ম্যাপে চোখে রাখতেই আমেরিকার শীর্ষ সামরিক কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালী পুনরায় খোলার সমঝোতার খসড়া তৈরি হচ্ছে। ওমানের মধ্যস্থতায় বিশ্বকে শান্ত করার চেষ্টা চলছে, কিন্তু গোয়েন্দা ড্রায়ার থেকে বেরিয়ে এসেছে এমন এক গোপন রিপোর্ট যা মার্কিন প্রতিরক্ষা বিভাগের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। কূটনীতির টেবিল যখন শান্তির গুঞ্জন শুনছে, ঠিক তখনই পারস্যের পাহাড় ঘেরা ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে ভেসে আসছে একদম ভিন্ন এক বাস্তবতার গর্জন। তেহরান তার অস্ত্রের ভান্ডার তৈরি করছে এমন এক ধ্বংসাত্মক শক্তিতে যা এবার আঘাত হানতে চলেছে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। এদিকে ইরানের দৈত্যাকৃতির মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্রকে গড়িয়ে দিবে। ইরানের হয়ে খেলছে চীন রাশিয়া। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে চলেছে আমেরিকার $100 কোটি স্টেলথ ড্রোন MQ-9 রিপার। চালকের আসনে ওয়াশিংটনের কোনো দক্ষ পাইলট নেই, রিমোট কন্ট্রোলে চলছে এই নিখুঁত নজরদারি। পেন্টাগনের উচ্চপদস্থ কর্তারা ভাবছিলেন গত মার্চ-এপ্রিলের যুদ্ধে ইরানের 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার পর পারস্যের আকাশ এখন তাদের মুক্ত এলাকা। কিন্তু হঠাৎ করে অন্ধকার চিরে ধেয়ে এলো একটি মিসাইল। রাডার স্ক্রিনে লাল আলো জ্বলে ওঠার আগেই বিস্ফোরিত হলো আমেরিকান ড্রোন। পালিও মার্কিন বিমান হামলায় ইরানের বিশাল প্রতিরক্ষা নেটওয়ার্ক যখন তছনছ হয়ে যায়, বিশ্ব ভেবেছিল তেহরান এবার হাঁটু মুড়ে বসে পড়বে। কিন্তু পরাজয়ের ছাই থেকে ইরান সবসময় নতুন বিস্ফোরণের জন্ম দেয়। মাত্র কয়েক মাসের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামনে এনেছে নিজেদের তৈরি 2 ভয়ঙ্কর দানব আরমান এবং আজার আকাশ। এদিকে এবার 3 দেশের বিরুদ্ধে একাই লড়ে যাওয়ার ঘোষণা ইরানের। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের চরম উত্তেজনা। আমেরিকা আর ইসরায়েলের সাথে ইরানের লড়াই পুরো অঞ্চলকে অশান্ত করে তুলেছে। এই যুদ্ধে আমেরিকাকে সামরিক ঘাঁটি আর আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সরাসরি সাহায্য করছে সৌদি আরব। এতে ক্ষেপে গিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সৌদির ওপর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এই ভয়াবহ হামলায় সৌদির বড় বড় তেল শোধনাগার ধ্বংস হয়ে গেছে, আর সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নাজেহাল ও নাস্তানাবুদ হয়ে পড়েছে। এদিকে লেবাননে ব্যর্থ মার্কিন ও ইসরায়েলি নীলনকশা। লেবাননে অবিশ্বাস্য প্রতিরোধ আটকে গেছে ইসরায়েল। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একদিন কিংবা 2 দিন নয়, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর সামনে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ রেখে চলেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। টানা 17 দিন ধরে প্রতিদিনই ইসরায়েলের দিকে ছুটছে লেবাননের শিয়া মিলিশিয়া বাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট আর গোলা, যার জেরে সীমান্ত জুড়ে বৃদ্ধি পাচ্ছে অস্থিতিশীলতা। ইরানপন্থী গোষ্ঠীটির শক্তিমত্তার সামনে যখন কোনোভাবেই টিকতে পারছে না দখলদার ইসরায়েল, তখন অস্ত্রের ভাষা বদলে কূটনীতির আশ্রয় নিয়ে পার পেতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। লেবাননের বিদ্রোহী সংগঠনটিকে নিরস্ত্র করতে সামনে এনেছে নতুন সমীকরণ। তবে এখানেই থেকে যায় সবচেয়ে বড় ধোঁয়াশা। মার্কিন ইসরায়েলি কূটকৌশলের কাছে নতি স্বীকার করে আদৌ কি অস্ত্রত্যাগের সম্মত হবে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা? গাজা দখলকারী ইসরায়েল কি শেষ পর্যন্ত নাইম কাসেমের বাহিনীর কাছ থেকে নিজের পিঠ বাঁচাতে পারবে, নাকি মার্কিন দোসর ইসরায়েলের বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত রাখবে ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্সের লেবানন ফ্রন্টের যোদ্ধারা? এদিকে ইরানে যা হচ্ছে তা ঘটবে ইউক্রেনেও। পুতিনের তাণ্ডব ইউক্রেনে, অসহায় জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যেন আকাশ থেকে বজ্রপাত হচ্ছে মাটিতে, শুধু আলোর ঝলকানি, তারপর পুড়ে সব ছাই। রাতের অন্ধকার চিরিয়ে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী ও আশপাশের এলাকা। এটি এখন প্রতিদিনের চিত্র ইউক্রেনের। জেলেনস্কিকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিচ্ছে চতুর ট্রাম্প। একদিকে পুতিনের আগুনে ছাই হয়ে ভুলের খেসারত দিচ্ছে ইউক্রেন, অন্যদিকে রুশ মিসাইল ঠেকাতে প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইল নেই, কারণ আমেরিকা ইউক্রেনকে যোগান দিতে পারছে না। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে এখন ট্রাম্পের ভান্ডারি খালি হওয়ার পথে। দর্শক, আমেরিকাকে কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করে ফেলেছে ইরান। পরিষ্কার করে বলেছে হরমুজ প্রণালী আমেরিকার জন্য তখনই খোলা হবে যখন আমেরিকা ইরানের সমস্ত শর্ত পূরণ করবে।
বেশ কয়েকটি শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করা ছাড়া ইরান হরমুজ প্রণালী খুলবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি, তিনি একসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, খুব তুখোড় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বলে পরিচিত। তিনি বলেছেন মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং তিনি এ ব্যাপারে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখানে যে যেখানে আমেরিকা ইরানকে বিভিন্ন সময় বিভিন্ন রকম শর্ত দিত, এখন যুদ্ধ করতে এসে দেখা যাচ্ছে আমেরিকা ইরানের শর্তের আওতায় পড়ে যাচ্ছে এবং ইরান যে কঠিন কঠিন শর্ত দিয়েছে, এই কঠিন শর্ত যদি তারা মান্য না করে, পালন না করে, তাহলে হরমুজ খুলবে না এবং আমেরিকার এখানে কোনো প্রবেশাধিকার থাকবে না। আজ একটা খবর সামনে এসেছে যেটা গত 6 মাসের যুদ্ধের পুরো ছবিটাই বদলে দিতে পারে। আমেরিকার সবচেয়ে বড় সামরিক কর্তা অর্থাৎ দেশটির শীর্ষ জেনারেল নিজেই এখন ইরানের সঙ্গে চলা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। সঙ্গে আরো দুটো বড় খবর আছে। মক্কায় সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর ইয়েমেনের হুতিরা আজ হুমকি দিয়েছে সৌদির সঙ্গে যেই আসবে তাকেও আক্রমণকারী ধরা হবে। আর ইরান ডাক দিয়েছে সব মুসলিম ও আরব দেশকে একসঙ্গে দাঁড়ানোর জন্য নতুন একটা জোট। তিনটে খবরই আলাদা মনে হলেও ভেতরে ভেতরে এগুলো একই সুতোয় বাঁধা। কিভাবে সেটাই আজ বলবো। ট্রাম্পের হুকুম পালন করতে এসে আমেরিকার বিমানবাহী রণতরীতে এখন চলছে শোকের মাতম। ইরানের যুদ্ধ করতে এসে সাগরেই বন্দী হাজারো মার্কিন সেনা। তেহরানের আঘাতে ক্ষতবিক্ষত আর ক্লান্ত তারা। দীর্ঘ 208 দিন ধরে সাগরে ভাসছে মার্কিন বিমানবাহী রণতরী। ঘরে ফেরার নির্দিষ্ট তারিখ নেই, নেই স্বস্তির নিশ্চয়তা। ইরান যুদ্ধের টানাপোড়েনে সমুদ্রেই আটকে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় 5000 নাবিক ও মেরিনকে ঘিরে এবার সরব তাদের পরিবার। মানসিক অবসাদ, খাবারের সংকট, সুপেয় পানির অভাব, নষ্ট শৌচাগার, ক্ষতিকর ছত্রাক আর ডাক সেবা ব্যাহত হওয়ার অভিযোগে মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহির মুখে পড়তে হয়েছে। ট্রাম্পের প্রতি বাড়ছে ক্ষোভ। সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক বৈঠকে প্রায় 200 পরিবারের সদস্য সরাসরি তাদের ক্ষোভ জানান ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং চাওয়ের কাছে। গত বছরের 21 নভেম্বর সান ডিয়েগো ছাড়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এরপর দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন রয়েছে। মাঝপথে মাত্র 2 বার যাত্রা বিরতি নিয়ে টানা 208 দিন সাগরে থাকার কথা জানানো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগ, এই বিশাল রণতরীর নাবিকদের ঘরে ফেরার সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনো জানানো হয়নি। মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল এবং ভাইস অ্যাডমিরাল ডগলাস ভেরিসিমো দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে নাবিক ও তাদের পরিবারের ওপর তৈরি হওয়া চাপের কথা স্বীকার করেছেন। বিশেষ করে বাহরাইন কেন্দ্রিক সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে খাবার, ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী এবং ডাক পৌঁছানোর সমস্যা তৈরি হয়েছিল বলে জানান তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয়ার দাবি করেছে নৌবাহিনী। এর মধ্যেই সামনে এসেছে মার্কিন নৌবাহিনীর আরেক বড় সংকটের চিত্র। গত মার্চে সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোঁয়ার কারণে কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন থাকা প্রায় 1 লাখ টন ওজনের এই রণতরীর কার্যক্রম ব্যাহত হওয়ার দাবি করে তেহরান। প্রায় $13 মিলিয়ন মূল্যের এই রণতরীতে রয়েছে প্রায় 4500 ক্রু ও বিমান সেনা। যুদ্ধের উত্তাপে একদিকে মার্কিন নৌবহরের ওপর বাড়ছে অপারেশনাল চাপ, অন্যদিকে দীর্ঘমেয়াদী মোতায়েনে নাবিকদের জীবনযাত্রা নিয়েও উঠছে প্রশ্ন। ফলে প্রশ্নটা এখন শুধু যুদ্ধজাহাজ কতটা শক্তিশালী তা নয়, প্রশ্ন হলো যুদ্ধের ময়দানে দীর্ঘদিন ধরে থাকা সেই হাজার হাজার সেনা কতটা চাপ সামলে লড়াই চালিয়ে যেতে পারবেন, আর তাদের পরিবারগুলো কতদিন অপেক্ষা করবে ঘরে ফেরার নিশ্চয়তার জন্য। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের চরম উত্তেজনা। আমেরিকা আর ইসরায়েলের সাথে ইরানের লড়াই পুরো অঞ্চলকে অশান্ত করে তুলেছে। এই যুদ্ধে আমেরিকাকে সামরিক ঘাঁটি আর আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সরাসরি সাহায্য করছে সৌদি আরব। এতে ক্ষেপে গিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সৌদির ওপর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এই ভয়াবহ হামলায় সৌদির বড় বড় তেল শোধনাগার ধ্বংস হয়ে গেছে, আর সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নাজেহাল ও নাস্তানাবুদ হয়ে পড়েছে। একের পর এক হামলায় চরম ভয়ে ও অস্তিত্বের ঝুঁকিতে পড়ে শেষ পর্যন্ত এক অভিনব চাল চেলেছে রিয়াদ। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলে একদম কুপকাত করতে এবার এক হচ্ছে 3 দেশ। কিন্তু তারা কি পারবে ইরানের এই আগ্রাসী শক্তিকে রুখে দাঁড়াতে? শুক্রবার পবিত্র মক্কা নগরীতে মধ্যপ্রাচ্য ও এশিয়ার 3টি বড় মুসলিম দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আমেরিকার উপর ভরসা করেও সৌদির আকাশ সুরক্ষিত থাকছে না, তা ইরান সমর্থিতদের হামলায় প্রমাণ হয়ে গেছে। আমেরিকাকে এত সাহায্য করেও যখন নিজেদের তেল ক্ষেত্রগুলোকে বাঁচানো যাচ্ছিল না, তখন সৌদি আরব বিকল্প খুঁজতে বাধ্য হয়। সেই চিন্তা থেকেই মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরব, ন্যাটোর শক্তিশালী সামরিক দেশ তুরস্ক এবং এশিয়ার একমাত্র পারমাণবিক শক্তির দেশ পাকিস্তান এখন এক ছাতার নিচে এসেছে। এই চুক্তির নিয়মটা খুব সহজ। 3 দেশের যে কোনো একটির উপর হামলা হলে ধরে নেওয়া হবে 3টি দেশের উপরই হামলা হয়েছে। তখন 3 দেশ মিলে একযোগে শত্রুকে পাল্টা আক্রমণ করবে। সামরিক অস্ত্র তৈরি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানেও তারা একে অপরকে সাহায্য করবে। তবে এই চুক্তি দেখে ইরান চরম ক্ষেপে গেছে এবং চুক্তি সইয়ের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা প্রকাশ্যেই তীব্র ক্ষোভ দেখিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রভাবশালী নেতারা একে কাগজের চুক্তি বলে উপহাস করেছেন। সৌদি আরবকে খোঁচা দিয়ে তারা স্পষ্ট বলেছেন,
আমেরিকার দালালি করে যখন সৌদির লাভ হয়নি, তেমনি তুরস্ক আর পাকিস্তানের এই কাগজের চুক্তিও তাদের রক্ষা করতে পারবে না। পাকিস্তানের পারমাণবিক বোমা আর তুরস্কের ড্রোন প্রযুক্তির এই মহাজোটকে তেহরান তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে এবং প্রয়োজনে মিসাইলের গর্জনের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। তবে তুরস্ক ও পাকিস্তান বলছে এটি কাউকে আক্রমণ করার জন্য নয়, শুধু নিজেদের বাঁচানোর জন্য, যার ফলে মধ্যপ্রাচ্যে এখন তীব্র স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। এই ত্রিদেশীয় প্রাচীর ভেদ করে ইরান তার দাপট ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। একদিন কিংবা দুদিন নয়, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর সামনে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ রেখে চলেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। টানা 17 দিন ধরে প্রতিদিনই ইসরায়েলের দিকে ছুটছে লেবাননের শিয়া মিলিশিয়া বাহিনীটির অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট আর গোলা, যার জেরে সীমান্ত জুড়ে বৃদ্ধি পাচ্ছে অস্থিতিশীলতা। ইরানপন্থী গোষ্ঠীটির শক্তিমত্তার সামনে যখন কোনোভাবেই টিকতে পারছে না দখলদার ইসরায়েল, তখন অস্ত্রের ভাষা বদলে কূটনীতির আশ্রয় নিয়ে পার পেতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। লেবাননের বিদ্রোহী সংগঠনটিকে নিরস্ত্র করতে সামনে এনেছে নতুন সমীকরণ। তবে এখানেই থেকে যায় সবচেয়ে বড় ধোঁয়াশা। মার্কিন ইসরায়েলি কূটকৌশলের কাছে নতি স্বীকার করে আদৌ কি অস্ত্রত্যাগে সম্মত হবে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা? গাজা দখলকারী ইসরায়েল কি শেষ পর্যন্ত নাইম কাশেমের বাহিনীর কাছ থেকে নিজের পিঠ বাঁচাতে পারবে, নাকি মার্কিন দোসর ইসরায়েলের বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত রাখবে ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্সের লেবানন ফ্রন্টের যোদ্ধারা? সম্প্রতি উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান ও এলাকা লক্ষ্যবস্তু করে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরানপন্থী লেবানিজ বিদ্রোহী যোদ্ধারা। ইতিমধ্যেই লেবানন থেকে ছোড়া প্রজেক্টাইলের অংশ শনাক্ত করার খবর নিশ্চিত করেছে ইসরায়েল। এছাড়াও বাহিনীটির হামলায় ইসরায়েলি সামরিক সদস্য হতাহতের দাবিও সামনে এসেছে। একই উত্তেজনার মাঝে দুদিন আগেই উত্তর ইসরায়েলের একটি বড় হোটেলকে লক্ষ্য করে হামলার ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীটি। বলছে হোটেলটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল ইসরায়েলি সামরিক বাহিনী, এ কারণে হোটেলটিতে সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়। তবে শুধু ইসরায়েলের ঘাঁটিতেই নয়, শোনা যাচ্ছে ইসরায়েলি দোসর আমেরিকাকেও হামলার লক্ষ্যবস্তু করেছে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠীটি। ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সমর্থন জানিয়ে তারা হামলা চালিয়েছে তুরস্কের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে। যদিও হামলাটি প্রসঙ্গে এখনো নীরব তুরস্ক ও আমেরিকা। মার্কিন ছত্রছায়ায় থাকা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল হয়তো ভুলে গিয়েছিল আগুন নিয়ে খেললে হাত পুড়বেই, কিন্তু সেই বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লেবাননের শিয়া মিলিশিয়া যোদ্ধারা। টানা 5 মাস ধরে চলমান ইরান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF কে উচিত শিক্ষা দিচ্ছে তারা। ইরানের সক্ষমতার সামনে টিকতে না পেরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। যদিও এই চুক্তির পক্ষে নয় ইরানের প্রতিরোধ গোষ্ঠীর সদস্যরা। অনেক আগে থেকেই অস্ত্র সমর্পণে অসম্মতি জানিয়েছে শিয়া মিলিশিয়া গোষ্ঠীটি। বাহিনীটির বার্তা একটাই, ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে মার্কিন দোসরদের অন্যায় কার্যক্রমের উচিত শিক্ষা দেয়া। যেন আকাশ থেকে বজ্রপাত হচ্ছে মাটিতে, শুধু আলোর ঝলকানি, তারপর পুড়ে সব ছাই। রাতের অন্ধকার চিরিয়ে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী ও আশপাশের এলাকা। এটি এখন প্রতিদিনের চিত্র ইউক্রেনের। জেলেনস্কিকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিচ্ছে চতুর্গ্রাম। একদিকে পুতিনের আগুনে ছাই হয়ে ভুলের খেসারত দিচ্ছে ইউক্রেন, অন্যদিকে রুশ মিসাইল ঠেকাতে প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইল নেই, কারণ আমেরিকা ইউক্রেনকে যোগান দিতে পারছে না। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে এখন ট্রাম্পের ভান্ডারি খালি হওয়ার পথে। রাশিয়ার ইস্কান্দার ও ওরেশনিকের মতো দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টর নেই ইউক্রেনের হাতে। প্যাট্রিয়ট থাকলেও ঘাটতি রয়েছে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রে। ফলে আকাশ প্রতিরক্ষার দেয়াল যত দুর্বল হচ্ছে, ততই কিয়েভের দিকে ধেয়ে আসছে নতুন বিপদ। আমেরিকার সহায়তা না পেলে পরের বিস্ফোরণ কোথায় আঘাত হানবে সেটি এখন সবচেয়ে বড় আতঙ্ক। কিয়েভের আকাশে আবারও আগুনের ঝলকানি। রাতের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী ও আশপাশের এলাকা। রয়টার্সের প্রতিবেদনে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বলা হয়েছে, কিয়েভের পাশের বরিসপিল জেলার 3টি স্থানে একযোগে রুশ হামলা চালানো হয়। হামলার পরপরই বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়। এর আগে বিমান হামলার সতর্কতা জারি করা হলে কিয়েভ শহরের ভিতরেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের মেয়র জানিয়েছেন, বিস্ফোরণের পর রাজধানীর 2টি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনীয় বাহিনী রুশ জ্বালানি স্থাপনা, তেল শোধনাগার ও লজিস্টিক নেটওয়ার্কে ধারাবাহিক হামলা চালানোর পর রাশিয়া এখন আরও তীব্র ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা চাপ তৈরি করছে। বিশ্লেষকদের মতে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা এখন পর্যাপ্ত ইন্টারসেপ্টরের অভাব। রুশ ড্রোনের মতো তুলনামূলক ধীরগতির লক্ষ্যবস্তু প্রতিহত করা সম্ভব হলেও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ঠেকানো অনেক বেশি কঠিন। বিশেষ করে নিচু দিয়ে উড়ে আসা কলিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করাই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ।
আর ইস্কান্দার ও ওরেশনিকের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। রকেট ইঞ্জিনের প্রচণ্ড গতি এবং বিপুল বিস্ফোরক বহনের সক্ষমতার কারণে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত কঠিন। বর্তমানে রাশিয়ার এমন হামলা ঠেকাতে ইউক্রেনের অন্যতম প্রধান ভরসা মার্কিন নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু হামলার মাত্রা যত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে ইন্টারসেপ্টরের ঘাটতি। পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে চলেছে আমেরিকার $100 কোটি স্টেলথ ড্রোন MQ-9 রিপার। চালকের আসনে ওয়াশিংটনের কোনো দক্ষ পাইলট নেই, রিমোট কন্ট্রোলে চলছে এই নিখুঁত নজরদারি। পেন্টাগনের উচ্চপদস্থ কর্তারা ভাবছিলেন গত মার্চ এপ্রিলের যুদ্ধে ইরানের 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার পর পারস্যের আকাশ এখন তাদের মুক্ত এলাকা। কিন্তু হঠাৎ করে অন্ধকার চিরে ধেয়ে এলো একটি মিসাইল। রাডার স্ক্রিনে লাল আলো জ্বলে ওঠার আগেই বিস্ফোরিত হলো আমেরিকান ড্রোন। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় ইরানের বিশাল প্রতিরক্ষা নেটওয়ার্ক যখন তছনছ হয়ে যায়, বিশ্ব ভেবেছিল তেহরান এবার হাঁটু মুড়ে বসে পড়বে। কিন্তু পরাজয়ের ছাই থেকে ইরান সবসময় নতুন বিস্ফোরণের জন্ম দেয়। মাত্র কয়েক মাসের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামনে এনেছে নিজেদের তৈরি 2 ভয়ঙ্কর দানব আরমান এবং আজারাখশ। প্রথম অস্ত্রটার নাম আরমান। মিডিয়াম রেঞ্জ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমটি কোনো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নয়। এটি 180 কিলোমিটার দূরের শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে এবং 120 কিলোমিটার দূর থেকেই তা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। 27 কিলোমিটার উঁচুতে থাকা শত্রু ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল কিংবা লেজার গাইডেড বোমাকে ধ্বংস করতে এর সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক কি? সায়াদ 3F মিসাইল সমৃদ্ধ এই সিস্টেম মাত্র 3 মিনিটের মধ্যে ফুল অপারেশনে চলে যেতে পারে এবং পাল্টা হামলার প্রতিক্রিয়া জানাতে সময় নেয় 20 সেকেন্ডের কম। শত্রু পাইলট বুঝে ওঠার আগেই পারস্যের আকাশ থেকে ঝরে পড়বে ঘাতক মিসাইল। আর নিচু দিয়ে উড়ে আসা ড্রোন বা অ্যাটাক হেলিকপ্টার দমানোর জন্য তেহরানের নতুন চাল আজারাখশ। ফার্সি ভাষায় যার অর্থ বাজ পাখি। লাইট ট্রাকে মাউন্ট করা এই মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম 50 কিলোমিটার রাডার কভারেজ দেয়। বাজে আবহাওয়া কিংবা কুয়াশাচ্ছন্ন রাতেও 25 কিলোমিটার দূরে থাকা শত্রুকে এর ইনফ্রারেড সেন্সর লক করে ফেলে। ম্যাক 1.8 গতির মিসাইল নিয়ে ছুটে চলা আজারাখশ নিমেষেই ছারখার করে দিতে পারে যে কোনো নিচু দিয়ে উড়ে আসা এয়ারক্রাফট। কিন্তু এসব তো গেল খাতা কলমে ইরানের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর গল্প। আড়ালে যে বড় চালটি পাতা হচ্ছে সেখানে কলকাঠি নাড়ছে মস্কো ও বেজিং। পেন্টাগনের ঘুম হারাম করে দেওয়া গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে সাম্প্রতিক যুদ্ধবিরতির ফাঁকে চীনের উরুমচি থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে 4টি গোপন কার্গো ফ্লাইটে ইরানে এসে পৌঁছেছে প্রায় 400টি চীনা QW-12 এবং FN-16 কাঁধে রেখে ফায়ার করা মিসাইল। অন্যদিকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে এসেছে রাশিয়ার অন্তত 300টি সর্বাধুনিক 9K ট্রিপল ভার্বা সিস্টেম। এই মরণঘাতী ছোট অস্ত্রগুলোকে তেহরান, ইস্পাহান, সিরাজ থেকে শুরু করে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীর চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি এই অস্ত্রের একটি বড় অংশ নাকি পৌঁছে যাচ্ছে ইরাকে থাকা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতেও। এর সোজা হিসেব এখন কেবল ইরানের সীমান্তে নয়, মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্ত থেকে আমেরিকান A-10 বা ড্রোনের ওপর নেমে আসতে পারে আকস্মিক আগুনের বৃষ্টি। ইরান খুব ভালো করেই জানে তারা পুরো আমেরিকান এয়ারফোর্সকে ধ্বংস করতে পারবে না, কিন্তু হাজার হাজার ছড়িয়ে রাখা এই গোপন মিসাইলের একটিও যদি দুর্ঘটনাবশত কোনো মার্কিন ফাইটার জেট বা হেলিকপ্টার ভূপাতিত করে ফেলে আর সেই পাইলটকে যদি তেহরানের রাস্তায় বন্দী হিসেবে ঘুরানো হয়, তবে ওয়াশিংটনের ভেতরে যে রাজনৈতিক ভূমিকম্প তৈরি হবে তা যুদ্ধ জেতার চেয়েও বড়। ওয়াশিংটন ডিসির পেন্টাগন কিংবা হোয়াইট হাউসের সিচুয়েশন রুম। চারপাশ নিঝুম অন্ধকার হলেও ভেতরে টানটান উত্তেজনা। টেবিলের ওপর রাখা নথিপত্র আর স্যাটেলাইট ম্যাপে চোখে রাখতেই আমেরিকার শীর্ষ সামরিক কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালী পুনরায় খোলার সমঝোতার খসড়া তৈরি হচ্ছে। ওমানের মধ্যস্থতায় বিশ্বকে শান্ত করার চেষ্টা চলছে, কিন্তু গোয়েন্দা ড্রায়ার থেকে বেরিয়ে এসেছে এমন এক গোপন রিপোর্ট যা মার্কিন প্রতিরক্ষা বিভাগের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। প্রণীতির টেবিল যখন শান্তির গুঞ্জন শুনছে, ঠিক তখনই পারস্যের পাহাড় ঘেরা ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে ভেসে আসছে একদম ভিন্ন এক বাস্তবতার গর্জন। তেহরান তার অস্ত্রের ভান্ডার তৈরি করছে এমন এক ধ্বংসাত্মক শক্তিতে যা এবার আঘাত হানতে চলেছে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। ইরানের ধর্মীয় ও কৌশলগত নীতি নির্ধারকদের তরফ থেকে ভেসে এসেছে পরম হুঙ্কার। জ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তিত্ব ও প্রভাবশালীদের কণ্ঠ থেকে স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে ইসরায়েলের 2000 কিলোমিটার দূরত্ব তো ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে, কিন্তু এবার প্রস্তুতি চলছে 15,000 কিলোমিটার পাল্লার দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM গড়ে তোলার। পশ্চিমারা ভেবেছিল মাসের পর মাস চলা সংঘাত, সর্বাত্মক আকাশ হামলা আর কঠোর অর্থনৈতিক অবরোধ দিয়ে তারা তেহরানের কোমর ভেঙে দিয়েছে, কিন্তু কাজের কাজ হয়েছে ঠিক তার উল্টো। আড়ালে তৈরি হয়েছে সবচেয়ে নিখুঁত ফাঁদ। মার্কিন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থাগুলোর ফাঁস হওয়া তথ্য বলছে 5 মাসের এই টানা সংঘাতে যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সের মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সংকটের মুখে থার্ড ও প্যাট্রিয়ট। আমেরিকার বিশ্বখ্যাত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স থার্ডের প্রায় 80% ইন্টারসেপ্টর বাফার ভান্ডার ইতিমধ্যে পারস্য উপসাগরের আকাশে শেষ হয়ে যাচ্ছে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে এসেছে অর্ধেকের নিচে। হাতে নেই লং রেঞ্জ স্ট্রাইক। পেন্টাগন তাদের রিজার্ভ থেকে প্রচুর টমাহক ক্রুজ মিসাইল ATACMS এবং নতুন জেনারেশনের প্রিসিশন স্ট্রাইক মিসাইল ইতিমধ্যেই খরচ করে ফেলেছে। $67 বিলিয়ন হাহাকার। ওয়াশিংটনে জরুরি ভিত্তিতে $67 বিলিয়ন
ডলারের বাজেট তলব করা হয়েছে, যার মধ্যে শুধু ক্ষয়প্রাপ্ত মিসাইল ভান্ডার পুনরায় পূর্ণ করতে চাওয়া হচ্ছে 18.2 বিলিয়ন ডলার। পেন্টাগনের কর্তারা যখন কোটি কোটি ডলারের জরুরি তহবিলের জন্য মার্কিন কংগ্রেসের দ্বারে দ্বারে ঘুরছেন, ঠিক তখন তেহরান তাদের 1000 ফুট গভীরে বাঁকনিয়া মিসাইল সাইলো আর পাহাড় কেটে তৈরি মিসাইল সিটিতে নীরবে বাড়িয়ে চলেছে তাদের নতুন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন গতি। পশ্চিমাদের এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের মজুদ যখন দ্রুত শূন্যের কোঠায় নেমে আসছে, তখন ইরানের এই 15,000 কিলোমিটার পাল্লার হুঙ্কার কেবল কোনো ফাঁকা আওয়াজ নয়, এটি এক চরম হিসাব নিকাশের মুদ্রা। মার্কিন প্রশাসন যে সামরিক স্ট্রাইক স্থগিত করতে বাধ্য হয়েছিল তার পেছনে মূল কারণই ছিল গোলা বারুদের এই নজিরবিহীন সংকট। তেহরান খুব ভালো করে জানে কখন কোন কৌশলে চাল চালতে হয়। সময় গড়িয়ে চলেছে। মার্কিন ক্যাপিটাল হিল থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র দেশগুলোর চোখ এখন গভীর উদ্যোগে থাকা। যে যুক্তরাষ্ট্র বিশ্ব জুড়ে নিজেদের অপ্রতিরোধ এয়ার ডিফেন্সের বড়াই করতে, তারা এখন কেবল নিজেদের প্রতিরক্ষার অস্ত্র জোগাতে হিমশিম খাচ্ছে। রাত বাড়ছে, ক্যাপিটাল হিলের কোনো এক অভিজাত ভবনের বদ্ধ ঘরে কফির মগে শেষ চুমুক দিচ্ছেন একজন শীর্ষ মার্কিন স্ট্র্যাটেজি। চোখের চশমাটা খুলে ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা মধ্যপ্রাচ্যের নতুন ম্যাপটার দিকে তাকালেন তিনি। ঠোঁটের কোণে খেলে গেল এক অসহায় আশঙ্কার ছাপ। আমেরিকাকে কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করে ফেলেছে ইরান। পরিষ্কার করে বলেছে হরমুজ প্রণালী আমেরিকার জন্য তখনই খোলা হবে যখন আমেরিকা ইরানের সমস্ত শর্ত পূরণ করবে। বেশ কয়েকটি শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করা ছাড়া ইরান হরমুজ প্রণালী খুলবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি, তিনি একসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, খুব তুখোর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বলে পরিচিত। তিনি বলেছেন মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং তিনি এ ব্যাপারে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখানে যে যেখানে আমেরিকা ইরানকে বিভিন্ন সময় বিভিন্ন রকম শর্ত দিত, এখন যুদ্ধ করতে এসে দেখা যাচ্ছে আমেরিকা ইরানের শর্তের আওতায় পড়ে যাচ্ছে এবং ইরান যে কঠিন কঠিন শর্ত দিয়েছে, এই কঠিন শর্ত যদি তারা মান্য না করে, পালন না করে, তাহলে হরমুজ খুলবে না এবং আমেরিকার এখানে কোনো প্রবেশাধিকার থাকবে না। এদিকে হুতিরা আবার সৌদি আরবকে বলেছে যে তাদের দাবি সৌদি আরবকে মেনে নিতেই হবে, তা না নেওয়া পর্যন্ত সৌদি আরবকে কোনো ছাড় দেওয়া হবে না এবং সৌদি আরব আলটিমেটলি এক ফোঁটা তেলও বিক্রি করতে পারবে না। তাহলে আসলে মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে কি ধরনের বড় পরিবর্তন আসতে যাচ্ছে, সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। বিশেষ করে ইরানের প্রসঙ্গটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আলোচনা ভালো লাগবে। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। মূল আলোচনা শুরুতে যেটা করতে চাই সেটি হচ্ছে ইরান আমেরিকাকে শর্ত দিয়েছে, বলেছে যে এই শর্তগুলো পালন করতে হবে, পূরণ করতে হবে আমেরিকাকে। যদি আমেরিকা এই শর্তগুলো পূরণ করে তবে আলোচনা হবে তাদের সাথে, তবে হরমুজ খোলার ব্যাপারে আলোচনা হবে। খুবই কঠিন শর্ত, মানে প্রথম কথাই হচ্ছে যে এই শর্তগুলো, তারা কতগুলো শর্ত দিয়েছে সেই শর্তগুলো আগে মানতে হবে, তারপরে হরমুজ খোলার আলোচনা হবে। এরপরে অন্য কথা, পরমাণু টরমাণু এগুলো সব পরে থাকলো। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর। বাকের জুলকাদের পরিচয় তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, এটা তো বটেই, কিন্তু এই জাতীয় নিরাপত্তা পরিষদটা কি সেটা কি আপনারা জানেন? জাতীয় নিরাপত্তা পরিষদ হচ্ছে ইরানের সেই পরিষদ যে পরিষদ এই যুদ্ধকে হ্যান্ডেল করছে, অর্থাৎ যুদ্ধ পরিচালনা করছে যে পরিষদ, সেই পরিষদের সচিব। তার মানে তিনি কার্যত এই পরিষদের প্রধান, আর সর্বোচ্চ নেতা হচ্ছে পদাধিকার বলে বা যেভাবে তিনি এই পরিষদের প্রধান, সর্বোচ্চ নেতা। আর সচিব কার্যত তিনি সব কাজ পরিচালনা করেন। এই বাকের জুলকাদর তিনি কিন্তু একসময় আইআরজিসিতে ছিলেন। জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সচিব হিসেবে বাকের জুলকাদর আমেরিকার জন্য শর্তগুলো প্রকাশ করেছেন। শর্তগুলো কি কি? একদম সর্বপ্রথম শর্ত, আমেরিকাকে তার আচরণ পরিবর্তন করতে হবে। এই আচরণ না পরিবর্তন করলে হরমুজ খোলা হবে না। তারপরে শর্ত কি? আমেরিকাকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ আমেরিকা ইরানকে আর হুমকি দিতে পারবে না, একদিনের জন্য না, একদিন একবারের জন্য হুমকি দিতে পারবে না, হুমকি দেওয়া বন্ধ করতে হবে। ইরানের যে সমস্ত পবিত্র আচার আচরণ, ধর্মীয় বিষয় যেগুলো আছে, এগুলো নিয়ে কখনো আমেরিকা কোনোদিন ইনসাল্ট করতে পারবে না। ইরানের আশপাশে অর্থাৎ হরমুজ প্রণালী এলাকায় বা আরো কোথাও কোথাও আমেরিকার পক্ষ থেকে যে ব্লকেট সৃষ্টি করে রাখা হয়েছে বা যে সমস্ত ব্লকেট আছে, এই ব্লকেটগুলো তুলে নিতে হবে। একদম হরমুজ খোলার আলোচনার আগে এই কাজগুলো করতে হবে। এরপরে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে 2 দফা যুদ্ধ করেছে। 2025 সালের জুন মাসে 12 দিনের যুদ্ধ, আর এবছরে অর্থাৎ 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত যে সমস্ত সংঘর্ষ যুদ্ধ চললো, এই জন্য যে ক্ষতি হয়েছে ইরানের আমেরিকার হামলায় বা ইসরায়েলের হামলায়, এখানে ইসরায়েলের কথা উল্লেখ নেই, কিন্তু ইসরায়েল তো গুরুত্বপূর্ণ পার্টনার আমেরিকার। সেক্ষেত্রে এই যুদ্ধের টোটাল যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে। সেটা কত ডলার সম্ভবত ইরানের কাছে হিসেব আছে, আরো পরে হিসেব হয়তো নতুন করে দেওয়া হবে। এরপরে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিতে হবে। আর বিদেশে আটকে থাকা ইরানের যে সমস্ত অর্থ, এই অর্থগুলো ছাড় করতে হবে, ছেড়ে দিতে হবে, আটকে রাখা যাবে না। এই শর্তগুলো যদি পালন করে আমেরিকা, তবে হরমুজ প্রণালী খোলা নিয়ে আলোচনায় বসতে রাজি আছে ইরান। এখানে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে একদম পরিষ্কারভাবে দেখা যাবে যুদ্ধ শুরুর আগে বা এক সময় আমেরিকা ইরানকে বিভিন্ন রকম শর্ত দিত, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, মানবাধিকার উন্নতি করতে হবে,
পরমাণু কর্মসূচি পালন করা যাবে না, অমুক করা যাবে না, তো নানান রকমের ফিলিস্তিন থাকতো আমেরিকার পক্ষ থেকে। এখন যুদ্ধের পরে সিচুয়েশনটা কিভাবে পাল্টে গেল? ইরান আমেরিকাকে শর্ত দিচ্ছে যে আমেরিকা যদি ইরানের সাথে আলোচনা করতে চায় হরমুজ প্রণালী খোলার ব্যাপারে, তাহলে এই শর্তগুলো পালন করতে হবে, পূরণ করতে হবে। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার, আমেরিকা একসময় ইরানকে বলতো তার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, এখন ইরান আমেরিকাকে বলছে তার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, তার আচরণ পরিবর্তন করতে হবে। আচরণ পরিবর্তন করার মানে কি? আচরণ পরিবর্তন করার মানে ইরান এটা বোঝাচ্ছে যে আমেরিকা যে হুমকি দিয়ে কথা বলে, যুদ্ধ শুরু করে দেয় বা অবরোধ করে, কথায় কথায় নিষেধাজ্ঞা দেয়, কথায় কথায় ভয় দেখায়, কথায় কথায় ইরানের সংস্কৃতি বা কৃষ্টি কালচার নিয়ে নানা রকম ইনসাল্ট করে, অপমানজনক কথা বলে, এইগুলো মিসবিহেভিয়ার, মিসকন্ডাক্ট হিসেবে ইরান ভাবছে। এবং সেই জন্য বলেছে যে আমেরিকাকে তার আচরণ পরিবর্তন করতে হবে। ইতিহাস রিপিট করলো নিজেকে, যে কথা ইরানকে আমেরিকা বলতো এখন সেই কথা ইরান আমেরিকাকে বলছে। শুধু তাই না, ইরানের পক্ষ থেকে আমেরিকাকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে, তাকে স্মরণ করে দেওয়া হয়েছে যে 267 বছরের ইতিহাস আমেরিকার, এই 267 বছরের ইতিহাসে আমেরিকা 150টি দেশে ইন্টারফেয়ার করেছে, হস্তক্ষেপ করেছে এবং এই সমস্ত দেশের রাজনৈতিক ভাগ্য বদলে দিয়েছে। অর্থাৎ এই সমস্ত জায়গায় বিভিন্ন সময় সামরিক অভ্যুত্থান ঘটিয়ে, কূপ ঘটিয়ে, কেওয়াসকন্দ লাগিয়ে, নাশকতা চালিয়ে, অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে সরকার পরিবর্তন করে দিয়েছে, মারামারি কেওয়াসকন্দ বিভিন্ন রকম সংকট তৈরি করে দিয়েছে। এবং যেখানে হয়তো নির্বাচিত সরকার ছিল, সেই নির্বাচিত সরকারকে উত্তর করে সেনা শাসিত সরকার দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছে। ইরানের পক্ষ থেকে আমেরিকাকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে তোমাদের ইতিহাস মোটমাট 267 বছরের ইতিহাস, 267 বছরের ইতিহাসে 150টি দেশে তোমরা রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করে দিয়েছো, সেই সমস্ত দেশে হস্তক্ষেপ করে। ইরানের 3000 বছরের বেশি ইতিহাস ঐতিহ্য, ইরান এই কাজগুলো করেনি। এদিকে ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে হরমুজ প্রণালী শুধু ইরানের কাছে একটি বাণিজ্যিক রুট নয়, বরং এটি শক্তির গুরুত্বপূর্ণ উৎস। ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে এই শক্তির উৎসকে ইরান কাজে লাগাবে, ব্যবহার করবে। তার মানে হরমুজ প্রণালী তারা যে কন্ট্রোল করছে সেটা করবে। এদিকে আরেকটি খবর দিয়ে আমি ইরান আমেরিকা প্রসঙ্গটা শেষ করতে চাই। সেটি হচ্ছে আমেরিকার আর্মির যিনি চিফ অফ স্টাফ পদত্যাগ করেছেন, জেনারেল র্যান্ডি জর্জ। এই র্যান্ডি জর্জ পদত্যাগের আগে একটা কথা বলেছিলেন, সেই কথা এখন সামাজিক মাধ্যমে একদম সয়লাভ হয়ে গেছে, ভেসে বেড়াচ্ছে ব্যাপকভাবে। সেই কথাটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। তিনি বলেছেন যে আমি তার মানসিক স্বাস্থ্য নিয়ে, তার মানসিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। তিনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা সেটা প্রশ্ন, এই জন্য তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা দরকার। একেবারে সরাসরি অভিযোগ করে বলেছেন জেনারেল র্যান্ডি জর্জ। তিনি বলেছেন যে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে আমেরিকার সামরিক বাহিনী ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছে, তিনি ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন ইরানের সশস্ত্র বাহিনী বা সামরিক বাহিনী যাই বলেন। তার মানে আমি একটা দুটো ভিডিওতে বলেছিলাম আপনাদের থাকার কথা বলে, যে ডোনাল্ড ট্রাম্প আরো যদি কিছুদিন বেশি ক্ষমতায় থাকেন তাহলে আমেরিকার মানে সর্বনাশ যা হওয়ার তা পুরোটাই হয়ে যাবে। এবং সম্ভবত তাকে দিয়ে আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার জন্য মিস্টার পুতিন যথেষ্ট ভূমিকা রেখেছেন। এবং বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার ব্যাপারে পুতিনের হাত ছিল, তিনি অনেক কিছু রোল প্লে করেছিলেন। ব্যাপারটা তো যদি তাই হয় তাহলে পুতিনের একটা মিশন আছে যে আমেরিকার শক্তি খর্ব করে দিয়ে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পরিবর্তে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবেন। তা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ হলে সেই কাজটা সহজ হয়। তিনি প্রথমবার ক্ষমতা এসেছিলেন, মাঝখানে জো বাইডেন, পরে আবার তিনি ক্ষমতা এসেছেন এবং এখন পুরো দস্তুর যুদ্ধ করছে। এবং তারই জেনারেলরা বলছে যে আমেরিকার সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অতএব আমার কথা মনে হয় সঠিকই ছিল। আজ একটা খবর সামনে এসেছে যেটা গত 6 মাসের যুদ্ধের পুরো ছবিটাই বদলে দিতে পারে। আমেরিকার সবচেয়ে বড় সামরিক কর্তা অর্থাৎ দেশটির শীর্ষ জেনারেল নিজেই এখন ইরানের সঙ্গে চলা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। সঙ্গে আরো দুটো বড় খবর আছে। মক্কায় সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর ইয়েমেনের হুতিরা আজ হুমকি দিয়েছে সৌদির সঙ্গে যেই আসবে তাকেও আক্রমণকারী ধরা হবে। আর ইরান ডাক দিয়েছে সব মুসলিম ও আরব দেশকে একসঙ্গে দাঁড়ানোর জন্য নতুন একটা জোট। তিনটে খবরই আলাদা মনে হলেও ভেতরে ভেতরে এগুলো একই সুতোয় বাঁধা। কিভাবে সেটাই আজ বলবো। শুরু করি প্রথম খবর দিয়ে। দর্শক বন্ধুরা, আজ 8ই আগস্ট দুপুরে CNN এর একটি প্রতিবেদন সামনে এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সর্বোচ্চ পদের জেনারেল ড্যান কেইন এখন ইরানের এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজছেন। ইংরাজিতে যেটাকে বলা হচ্ছে অফ র্যাম্প, সোজা বাংলায় হাইওয়ে থেকে নেমে যাওয়ার একটা নিরাপদ বাঁক। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে জেনারেল কেইন ট্রাম্প প্রশাসনের একাধিক বড় কর্তার সামনে এই কথাটা রেখেছেন যে আমেরিকার উচিত এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খোঁজা, আরও গভীরে জড়িয়ে না পড়া। এখন প্রশ্ন হচ্ছে তার ভয়টা ঠিক কোথায়? CNN এর প্রতিবেদন অনুযায়ী তার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো আমেরিকা যদি যুদ্ধটাকে আরো এগিয়ে নিয়ে যায় তাহলে হাতে থাকা সামরিক বিকল্পগুলোই উল্টো আমেরিকার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো জেনারেল কেইন এবং প্রশাসনের আরো কয়েকজন বড় কর্মকর্তা ব্যক্তিগতভাবে মনে করেন শুধু বিমান হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প তার সব লক্ষ্য অর্জন করতে পারবেন না। অর্থাৎ ইরানের উপর বোমা ফেলে তাকে নিজের শর্তে চুক্তিতে বসতে বাধ্য করা, সেটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ নয়। আর এখানেই আসল সমস্যা। কারণ বিমান হামলায় যদি কাজ না হয় তাহলে পরের ধাপ কি? জমিতে সেনা নামানো, স্থল অভিযান। কিন্তু ঠিক এই জায়গাতেই আমেরিকা আটকে আছে এখনো।
আমি দুদিন আগেও এই কথাটাই বলেছিলাম। দেখুন, আকাশ থেকে কোনো যুদ্ধ জেতা যায় না পুরোপুরি, আর জমিতে নামার সাহসটা আমেরিকা এখনো জোগাড় করে উঠতে পারছে না। ইরানের মরুভূমি আর পাহাড় ভয়ঙ্কর জায়গা, প্রচুর সেনা মারা যাবে। খোদ আমেরিকান প্রতিবেদনেই বলা হয়েছে যে জায়গায় জায়গায় মাইন পোতা আছে। জেনারেল কেইন কিন্তু এই উদ্বেগের কথা এক দুজনের সামনে বলেননি। প্রতিবেদন অনুযায়ী তিনি সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের এই বড় কর্মকর্তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল একটাই, ইরানের বিরুদ্ধে আমেরিকার হাতে যে সামরিক বিকল্পগুলো আছে তার মধ্যে ঝুঁকি কোথায়, আর ঠিক কোন জায়গায় গিয়ে এই যুদ্ধ আমেরিকার জন্য কঠিন হয়ে উঠতে পারে, এই বিষয়গুলো বুঝিয়ে বলা। এখানে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, খুব গভীর। ড্যান কেনের উদ্দেশ্য সম্ভবত যুদ্ধ থেকে পালানো নয়, তার উদ্দেশ্য হলো আমেরিকান সেনাবাহিনীকে এমন একটা যুদ্ধে আরো বেশি জড়িয়ে পড়া থেকে বাঁচানো, যেখানে একবার এগিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসাটাই ব্যাপক কঠিন হয়ে যেতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার পরিষ্কার করে বলেছেন, ইরানে আমেরিকার পদাতিক সেনা পাঠানোর পক্ষে তিনি নন। তার ভরসা ছিল বিমান হামলার উপরেই, আর সেই বিমান হামলাই এখন যথেষ্ট বলে মনে হচ্ছে না। জেনারেল কেইন নিজে গত মাসে একটা প্রকাশ্য শুনানিতে বলেছিলেন, আকাশ শক্তির একটা সীমা আছে। কথাটার মানে খুব সহজ, যুদ্ধ বিমান থেকে বোমা ফেলার ক্ষমতা যতই থাকুক, তার একটা সীমারেখা আছে। ওই সীমার বাইরে গিয়ে আপনি আর কিছু করতে পারবেন না। শেষ পর্যন্ত আপনাকে জমিতে নামতেই হবে যুদ্ধ জিততে গেলে। কিন্তু এই পুরো গল্পের আরেকটা দিক আছে, যেটা অনেকের চোখ এড়িয়ে যাচ্ছে। সেটা হলো আমেরিকার অস্ত্র ভান্ডার কমে আসার প্রশ্ন। সিএনএন এর এই প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টরের মজুদ ক্রমাগত কমছে। যুদ্ধে এমনটা হয়েই থাকে, অস্বাভাবিক কিছু না এটা। কিন্তু এই দুশ্চিন্তা শুধু আমেরিকান সেনাবাহিনীর ভিতরে সীমাবদ্ধ নেই। বর্তমানে উপসাগরীয় কয়েকটি দেশও আমেরিকান কর্মকর্তাদের জানিয়েছে যে ইরানের উপরে হামলা আরও বাড়লে আমেরিকার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার ঘাটতির কারণে ইরানের পাল্টা হামলায় তাদের নিজেদের নিরাপত্তাই বড় ধাক্কা খেতে পারে। সহজ কথায় তারা বলছে, ভাই, যেটা তুমি সামলাতে পারবে না সেটা শুরু করছো কেন? শেষে ভুগতে তো আমাদেরই হবে। তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ালো? বিষয়টা শুধু এই নয় যে আমেরিকা ইরানের উপর কত বড় হামলা করতে পারে, বিষয়টা এটাও যে আমেরিকা এই যুদ্ধ ঠিক কতদিন একই মাত্রায় চালিয়ে যেতে পারবে। আজ যে তীব্রতায় হামলা হচ্ছে, কাল কি সেই একই তীব্রতা ধরে রাখা যাবে? মনে রাখবেন, প্রায় 6 মাস ধরে চলা এই যুদ্ধের শুরুতে লাগাতার দাবি করা হয়েছিল যে ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি আমেরিকার সবচেয়ে বড় সামরিক কমান্ডার নিজেই এরকমভাবে মেনে নেন যে সামনে এগোনোর বিকল্পগুলোর মধ্যে বড় বড় ঝুঁকি আছে, আর শুধু বিমান হামলা দিয়ে লক্ষ্য অর্জন কঠিন, তাহলে ছবিটা কিন্তু শুরুর ওই দাবির থেকে অনেকটাই আলাদা দেখা যাচ্ছে। এখানে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, দেখুন, আমেরিকার কাছে অস্ত্র আছে, শক্তি আছে, বছরের পর বছর লড়ে যাওয়ার সামর্থ্যও আছে, কিন্তু প্রশ্নটা লক্ষ্যের। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ আরো এগিয়ে নিয়ে গিয়ে তারপর নিরাপদভাবে সেটা শেষ করার রাস্তাটা এখন খুব একটা সহজ দেখাচ্ছে না। আর সম্ভবত সেই কারণেই এখন যুদ্ধের ঘরের পাশাপাশি কূটনীতির দরজাটাও খোলা রাখা হচ্ছে। তবে এই ছবি যে কোনো মুহূর্তে আবার বদলে যেতে পারে। আলোচনা ব্যর্থ হলে আমেরিকা আবার সামরিক বিকল্পে ফিরে যেতে পারে। কথাটা আমি আপনাদের সামনে আলাদা করে বলছি, কারণ অনেকে এখন বলবেন আমেরিকা তাহলে হেরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমি এটা বলছি না, দুপক্ষের কাছেই এখনো লড়ার ক্ষমতা আছে, কিন্তু যুদ্ধে গিয়ে লক্ষ্য অর্জন না করে ফিরে আসাটা শেষ পর্যন্ত পিছু হটাই বলে গণ্য হয়। কারণ প্রশ্নটা তো থেকেই যায়, আপনি গিয়েছিলেন কেন, এত কিছু করলেন কেন? এবার আসি দ্বিতীয় খবরে। ইয়েমেনের হুতিরা এখন শুধু সৌদি আরবকে নয়, পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ন্যাটোর সদস্য তুরস্ককেও হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, সৌদির সঙ্গে এলে তোমাদেরও ছাড়া হবে না। এই হুঁশিয়ারি আজ এমন একটা সময়ে এসেছে যখন গতকাল 7ই আগস্ট মক্কা শরীফে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক একটা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এই চুক্তি অনুযায়ী এই 3 দেশের মধ্যে যে কোনো একটির উপর হামলা হলে সেটাকে 3 দেশের উপরেই হামলা বলে ধরা হবে। অর্থাৎ 3টি দেশ এখন একে অপরের নিরাপত্তার জন্য সবার পাশে দাঁড়াবে। কিন্তু হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মেহেদি আল মাসাদ তিনি আজ কি বলেছেন? তিনি বলেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে মিলে যে কোনো সামরিক অভিযানে অংশ নেওয়া যে কোনো দেশ বা গোষ্ঠীকে আক্রমণকারী হিসাবে গণ্য করা হবে। সেই দেশ যে নামেই বা যে যুক্তিতেই আসুক না কেন, বন্ধুত্ব বলুক, চুক্তি বলুক, যাই বলুক, হুতিরা সেটা মানবে না, তাদের বক্তব্য। অর্থাৎ তুরস্ক হোক, পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ সৌদি আরবের সঙ্গে মিলে হুতিদের বিরুদ্ধে হামলা করলে হুতিদের চোখে তারা শত্রু। আল মাসাদ আরও বলেছেন, নতুন কোনো চুক্তি ইতিমধ্যেই চলতে থাকা যুদ্ধের বাস্তবতাকে পিছিয়ে গিয়ে বদলে দিতে পারে না। হুতিদের তরফে অবরোধের বদলে অবরোধের নীতি ততদিন চলবে যতদিন না তাদের লক্ষ্য পূরণ হয়। সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের 12 বছরের পুরনো যুদ্ধ এবং অবরোধে কোনো দেশ যদি সৌদির সঙ্গে যোগ দেয় তাহলে তাকেও আক্রমণকারী বলেই ধরা হবে। মানে বার্তাটা পরিষ্কার, সৌদি আরবের সঙ্গে মিলে হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে পাল্টা হামলা শুধু সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তাদের বক্তব্য অনুযায়ী। আল মাসাদ এও বলেছেন, সৌদি আরব যদি গোটা দুনিয়াকেও নিজের পাশে দাঁড় করিয়ে ফেলে তাতেও তার কোনো লাভ হবে না। তার কথায় ন্যায় ও সম্মানের সঙ্গে শান্তি আর সুপ্রতিবেশী সম্পর্কের দাম সবসময় যুদ্ধের চেয়ে কম হবে। এবার দর্শক বন্ধুরা, এগুলো তো তাদের বক্তব্য গেল, একটু গুছিয়ে ভাবুন ছবিটা কি দাঁড়াচ্ছে। তুরস্কের হাতে অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী আছে,
পাকিস্তান একমাত্র মুসলিম পরমাণু শক্তিধর দেশ, আর সৌদি আরবের কাছে বিপুল সম্পদ এবং আধুনিক অস্ত্র দুটোই আছে। এবার তৃতীয় খবর, আর এটাই সবচেয়ে বড় ইঙ্গিত বহন করছে। ইরান সমস্ত আরব ও মুসলিম দেশকে একসঙ্গে এসে একটি বড় সামরিক জোট গড়ার আহ্বান জানিয়েছে। ইরান এই জোটের কোনো নাম দেয়নি, এখনো ন্যায়ও, কিন্তু তার বার্তাটা পরিষ্কার, মুসলিম দেশগুলোকে এবার নিজেদের নিরাপত্তা নিজেদের হাতেই নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আজ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলা করে নিজেদের ক্ষমতা, প্রস্তুতি এবং যোগ্যতা প্রমাণ